সাড়া দাও বাংলাদেশে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ঢাকা দক্ষিণ মহানগরের বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত সাধারণ সম্পাদক, একই সাথে পটুয়াখালী ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। স্বাগতম আমাদের অনুষ্ঠানে আপনাকে। ধন্যবাদ। মোহনা টিভিকে আমার পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি। জান্নাতের টিকিট বিক্রি, এই ব্যাপারটা একেবারেই শুরুতে জানতে চাই যে আসলে এই ব্যাপারটি কি হয়েছিল। আদৌ কি জান্নাতের টিকিট আপনি বিক্রি করছিলেন তখন? এটা অত্যন্ত ষড়যন্ত্রমূলক একটা প্রচারণা আমাদের একটা দলের। বর্তমান সময়ে যারা জনগণ থেকে বিমুখ হয়ে গেছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরপর তারা আসলে এগুলো শুরু করেছে। তো এই শুরুটাও সাধারণ মানুষের কাছে ইতিমধ্যে এটা অগ্রহণযোগ্য হয়েছে। বিপরীত পক্ষে আপনারা সাংবাদিক সচেতন অংশ নিশ্চয়ই খেয়াল করবেন যে তারা একই কথা তারা খুব স্পষ্ট করে বলে, সেটা হচ্ছে যে জিয়াউর রহমানের নাম নিলে মোটামুটি জান্নাতে চলে যেতে পারবে। একই কথা তারা বলে যে বিএনপি করলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। একই কথা তারা বলে তাদের কোনো এক প্রার্থীর ঘরকে তারা মক্কার সমান মনে করে। দেখেন সালাউদ্দিন সাহেব একা কোন এক মাঠে নামাজ পড়তেছে, কোনো দরকার ছিল না। নামাজ তো মানুষ বাধ্য হয়ে যদি কোথাও পড়ে, তো সেটা সবাই আশপাশে দাঁড়িয়ে আছে, সেটা ভিডিও করতে হচ্ছে, সেটা দেখাচ্ছে লোকদেরকে। আবার পাশাপাশি আপনি দেখবেন যে এখন খুব ভাইরাল আছে, আমি শুনলাম কালকে এবং খুব আঁতকে উঠলাম, যে ধর্ম ব্যবসা এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য ধর্মকে কীভাবে কাজে লাগা যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি কোরআন শরীফে বিসমিল্লাহ সংযুক্ত করছে। সে মানে বলতে গিয়ে আসলে এরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। এদের সাধারণ কোনো জ্ঞান আছে বলে আমার কাছে এখন মনে হয় না। তো এই বিষয়গুলো হচ্ছে যে জামাত ইসলামীকে তারা মাঠে আদর্শিকভাবে ইতিবাচক কর্মকাণ্ড দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই ধর্মীয় স্পর্শকাতর বিষয়গুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেদিন আসলে আমরা খণ্ডাংশ দেখতে পাচ্ছিলাম, ওই দিন আসলে কি ছিল বক্তব্যের, মানে কেন্দ্রবিন্দুটা কি ছিল? যদি আপনি দেখতে চান, আমি এটা একটা আমার প্রিয় বাউফলে আমার যখন গণসংযোগ ছিল, আমার একটা ইউনিয়ন আছে, ইউনিয়নটা হচ্ছে চন্দ্রদ্বীপ ইউনিয়ন। তো চন্দ্রদ্বীপ ইউনিয়নে যখন আমি বক্তব্য দিচ্ছিলাম, সেই সময় এরকম কিছু অপপ্রচার আমার ব্যাপারে তারা চালাচ্ছিল। যে অপপ্রচারগুলো খণ্ডন করার জন্য আমি তখন বলছিলাম যে আজকে আমরা এখানে যে প্রোগ্রাম করছি, আপনারা কেউ জান্নাতের টিকিট পেয়েছেন কিনা, বা জান্নাতের টিকিট আমরা কাউকে দিছি কিনা। তো এই কথা বলার সাথে সাথে তখন লোকেরা বলল যে না, আমরা তো এখানে কেউ জান্নাতের টিকিট পাইনি। ওই শেষের অংশটুকু না দিয়ে তারা যেটা করেছে, আমি আপনাকে এই ভিডিওটা দেখাচ্ছি। আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান? জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। এই অপপ্রচার যারা করবে তাদের জবাব তোমরা দিতে পারবে সবাই। আমরা জান্নাতের টিকিট দেই না, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে চাই। কারণ দুনিয়ার সফলতা মুমিনদের জন্য শেষ সফলতা নয়, আমাদের চূড়ান্ত সফলতা হলো। ভিডিওতে আমরা বলার চেষ্টা করেছি যে আমরা জান্নাতের টিকিট দেই না, বরং আমরা মানুষকে জান্নাতের পথে উৎসাহিত করি। কারণ আমাদের দুনিয়াটা শেষ না, আমাদের সকল কর্মকাণ্ডের মধ্যে ইসলামাইজেশন থাকতে হবে। কারণ ইসলাম হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু কবর পর্যন্ত সব কিছু এখানে আছে। তো আমরা যেটা বোঝানোর চেষ্টা করি, বা মানুষকে এটা বলতে হবে, প্রত্যেক মুসলমানকে বলতে হবে, হিন্দুদেরও বলতে হবে। হিন্দুরাও তো স্বর্গ এবং মর্তে বিশ্বাস করে, সুতরাং এই বিশ্বাস থেকে কেউ আলাদা না, এটা আমাদের বিশ্বাসের অংশ। আর বিশ্বাস মানুষকে দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড পরিচালনায় স্পিরিচুয়াল পাওয়ার সার্ভিস করে। সেটা যদি কারো থেকে সরে যায়, অর্থাৎ রিলিজিয়ন পাওয়ার যদি কারো থেকে সরে যায়, তাহলে সে মানুষটা তো মানুষ থাকে না, সেটা তো পশুতে পরিণত হয়ে যায়। আমরা তো একটা পশু রাজ্য তৈরি করতে চাই না। সেজন্য আমরা আমাদের সমস্ত নির্বাচনী প্রচার প্রপাগান্ডায় আমরা এটা বলার চেষ্টা করি যে আপনার দুনিয়ার সফলতা, আপনি যে মতামত দিচ্ছেন, যে ভোট দিচ্ছেন, ভোটের উপর ভিত্তি করে আপনি একজন ভালো মানুষ নির্বাচিত করবেন, সে ভালো কাজ করবে, এটাও ইসলামের বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার বক্তব্য। ভালো মানুষ নির্বাচিত হবে, সে ভালো কাজ করবে, সমস্ত ভালো কাজের সওয়াব আপনি সাদাকায়ে জারিয়া হিসেবে পাবেন। আপনার ভোটের মাধ্যমে একজন খারাপ মানুষ নির্বাচিত হবে, সেই খারাপ কাজের ফল আপনাকে ভোগ করতে হবে।
আপনার কাছ থেকে বিষয়টির উত্তর পেলাম। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে এই বিষয়টি জনগণও স্পষ্ট হবে যে আসলে আপনি কি বুঝাতে চেয়েছিলেন। আমি যদি আপনার আসনের একজন ভোটার হই, যে আমি কেন, কি কারণে, কি এমন ব্যতিক্রম আপনি বা আপনার দল করেছেন বা করবেন বলে মনে করেন যে কারণে আপনাকে আমি ভোট দিব। প্রথম কথা হচ্ছে, আমরা বিগত 20 বছর অন্যায়ের সাথে আমরা কোনো আপোষ করি নাই। আমার বিরুদ্ধে 350 মামলা হয়েছে, আমাকে 67 দিন রিমান্ডে রাখা হয়েছে, আমাকে পঙ্গু করার চেষ্টা করা হয়েছে এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব বলেছিল যে মানে আমি যেন হেঁটে কোর্টে উঠতে না পারি। আমি হেঁটে কোর্টে উঠেছি, এই কারণে 2 জনকে সাসপেন্ড করা হয়েছিল। প্রথমত হয়েছে আমরা অন্যায়ের সাথে আপোষ করি নাই, আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে গিয়েছে, আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদেরকে চুপ থাকতে বলা হয়েছে এবং সেই ক্ষেত্রে তখন 3টা মেজর ইস্যু ছিল। 1, ভারতের ব্যাপারে যেন আমরা কথা না বলি। 2, আওয়ামী লীগের অন্যায়ের ব্যাপারে যেন আমরা বেশি সোচ্চার না থাকি। 3, বিএনপির জোট থেকে যেন আমরা আলাদা হয়ে যাই। আমরা জাতির স্বার্থে, দেশের স্বার্থে আমরা বিএনপির সাথে তখন একসাথে কাজ করেছি। এই 3টে ইস্যুকে সামনে রেখে আমাদের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামীকে মানুষ এখন পছন্দের শীর্ষে। আপনি জানেন যে আমেরিকান একটা স্টেটমেন্ট বা তাদের একটা জরিপে বলা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এখন জনপ্রিয়তার শীর্ষে বাংলাদেশের একটা সংগঠন। দ্বিতীয় হচ্ছে, আমরা বিগত 15 বছর, আমি আমার বাউফলে বিশেষ করে আমার বাউফলের কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। আমরা চেষ্টা করেছি, এই শত মামলা থাকা সত্ত্বেও আমি 4.5 বছর শুধু জেলেই ছিলাম 15 বছরের। তার মধ্যে আমাকে ক্রস ফায়ারের মুখোমুখি করা হয়েছে, সেখান থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছেন এবং সেটাও একটা আল্লাহরই পরিকল্পনা। মিরাকুলাসলি সেটা হয়েছে যে যারা আমাকে তখন জেলগেট থেকে ধরে নিয়ে গিয়েছিল তাদের ছবি, তাদের ফটোগুলো প্রকাশিত হয়ে পড়েছিল, একদম বাড়ির নাম ঠিকানা সহ কয়েক ঘন্টার মধ্যে। অর্থাৎ তারা আমাকে গ্রেপ্তার করেছে সন্ধ্যায়, মানে জাস্ট সন্ধ্যার আগ দিয়ে। তাদের প্ল্যান ছিল ভোর রাতে হয়তো আমাকে তারা ক্রস ফায়ার দিবে। তো এর মধ্যে 1-2 ঘন্টার মধ্যে দেশ বিদেশ সহ প্রায় মানে 10 লক্ষের উপরে, আমি যেটা পরে এসে দেখেছি, জেনেছি, যেটা ভিউ হয়েছিল। এবং ওই সকল পুলিশ কর্মকর্তাদের বাড়িতে পর্যন্ত আমাদের লোকেরা মেসেজ কনভে করেছে যে যদি আমাদের প্রিয় ভাই শফিকুল ইসলাম মাসুদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় তাহলে কিন্তু পরিস্থিতি ভালো হবে না। তো এটাকে আমাকে একজন অফিসারই বলেছে। আমি রাত 3:30টার সময় আমার চোখ খুলে পিছে হাত বাঁধা ছিল মিন্টো রোডে। তখন আমি বুঝতে পারলাম, তার আগে আমি তো অনুধাবন করতে পারিনি আমি কোথায় আছি। তো গাড়িতে যখন নিচ্ছিল তখনই আমি টের পাচ্ছিলাম যে তারা আমাকে এই সমস্ত কথা শোনাচ্ছিল, অ্যাম্বুলেন্স রেডি রাখো, সাংবাদিক যেন টের না পায়, তারপরে যে প্লেস আমাদের রেডি করা আছে, আশপাশ দোকান বন্ধ করে দাও, এই সমস্ত কথা তারা বলছিল। এরকম পরিস্থিতিতেও আমরা সমাজ কল্যাণমূলক কাজগুলো আমি বাউফলে করার চেষ্টা করেছি। আমার মাথায় হুলিয়া ছিল। অবাক লাগা ব্যাপার যে ডিএমপি থেকে, ডিএমপির ওয়েবসাইটে 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল আমাকে গ্রেপ্তার করার জন্য। আলহামদুলিল্লাহ, এর মধ্যে আমরা বাউফলে আমি আমার মা বোনদের জন্য সেলাই মেশিন উপহার বিতরণ, আমাদের তরুণ প্রজন্মের জন্য তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য বিভিন্ন খামার প্রকল্প করা, তাদের জন্য চাকরির ব্যবস্থা করা, আমার প্রাইভেট প্রতিষ্ঠান যেগুলো আছে বিভিন্ন জায়গায় আমার বন্ধুবান্ধব, সেখানে আমি নিজ খরচে তাদের বায়োডাটা পূরণ করে আমি বলেছি শুধু আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, কারণ আমার সাথে দেখা করতে পারতো না। আমি বলছি শুধু আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, আমি বলে দেবো চলে যাবো, ওখানে তোমার চাকরি হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুবান্ধব এরকম বহু শিল্প কারখানা ছিল, বহু প্রাইভেট হসপিটাল আছে, বহু প্রাইভেট ব্যাংকিং সেক্টর ছিল, আমি তাদের চাকরির ব্যবস্থা করেছি। শীত আসলে শীতের বস্ত্র উপহার দিয়েছি। আমি যখন জেলখানায় এমন একটা কোরবানি নেই যে কোরবানি ঈদুল আজহায় আমি তাদের জন্য পশু কোরবানি, গরু, ছাগল এগুলো আমি পাঠিয়েছি আমার নেতৃবৃন্দ, আমার পরিবারের মাধ্যমে। আমার বন্ধুবান্ধবদেরকে বলছি, তারা টাকা পাঠিয়ে দিত। এরপরে সবচেয়ে বেশি আমি যেটা চেষ্টা করেছি, আমার প্রিয় শিক্ষার্থী যারা তাদের উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, মেডিকেলে ভর্তি হওয়া, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে ভর্তি হওয়া, বাবা মা যে কোনোভাবে আমার কাছে মেসেজ পৌঁছালে আমি তাদের ভর্তির জন্য কোচিং করা, কোচিংয়ের ফ্রি করে দেওয়া, এরপরে তাদের বই পুস্তক ক্রয় করে দেওয়া। একটা জিপিএ 5 পেয়েছে দুটোতেই, সে এখন মেডিকেলে পড়তে চায়, পড়তে পারে না, পত্রিকায় এসেছে বা আমি জেনেছি, তাকে আমি ফ্রি করে দিয়েছি যে টোটাল মেডিকেলে পড়াটা আমি দেখব। 5টা সন্তান জন্ম নিয়েছে। আমি এই যে রিসেন্ট আপনারা দেখেছেন ভাইরাল নিউজ, আমি তার পরিবারের দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছি। আমরা বগা সেতু নির্মাণের কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি। আমি 3বার আমার শ্রদ্ধাভাজন আমাদের উপদেষ্টা, সড়ক ও যোগাযোগ উপদেষ্টা, আমি তার সাথে দেখা করেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আলহামদুলিল্লাহ প্রাথমিক লেভেলের বেশ কিছু কাজে গিয়েছে। এটা জনগণের মধ্যে একটা বড় ধরনের
আশার সঞ্চার করেছে। ইতিপূর্বে কেউ এই উদ্যোগ গ্রহণ করে নাই। আলহামদুলিল্লাহ বাউফলবাসী সবাই এটার জন্য তাদের অবদান আছে। আমি তার সাথে একজন কর্মী হিসেবে কাজ করেছি। এরপরে নদী ভাঙন ছিল আমাদের একটা অন্যতম সংকট। সেই নদী ভাঙন রোধে আমি বন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান ওনার সাথে আমি কথা বলেছি, দেখা করেছি। উনি আশ্বস্ত করেছেন, কিছু কাজ আমাদের দিয়েছেন এবং বলেছেন যে আপনারা এইটুকু আপাতত স্টার্ট করেন, আশা করি পর্যায়ক্রমে আমরা কাজগুলো করে নিতে পারবো। আলহামদুলিল্লাহ আমাদের যেটা নদী অঞ্চল, সেখানে ধানদি, নিমদি, কচুয়া, তাঁতেরকাঠি, ধুলিয়া, কালীশুরি এই অঞ্চলগুলোতে আলহামদুলিল্লাহ কাজগুলো চলমান আছে এবং আরও কিছু কাজ সামনের দিকে আমরা আশা করি এগুলো হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির এই সমস্ত কিছুতে আমরা ইতিমধ্যে প্রায় 100 কোটি টাকার কাছাকাছি কাজ বিভিন্ন পর্যায়ে আমার এবং আমাদের বন্ধুবান্ধব তাদের মাধ্যমে যোগাযোগ করে এই কাজগুলো বিভিন্ন সময় বাউফলে আমরা করার চেষ্টা করেছি এই ইসের মধ্যে। তো যার কারণে আমি মনে করি যে জনগণ এবার ব্যক্তি দেখবে না, আমি একেবারে বলছি ব্যক্তিও দেখবে না, প্রতীকও দেখবে না। আমি বাউফলে বলেছি এবার ব্যক্তিকে ভোট দেবেন না কাজে ভোট দেবেন। লোকেরা বলেছে আমরা কাজে ভোট দেবো। আমি জিজ্ঞেস করেছি বাউফলে যে আপনারা কি কথায় ভোট দেবেন না কাজে ভোট দেবেন? কাজে ভোট দেবো। আমি জিজ্ঞেস করেছি যে প্রতীকে ভোট দেবেন না কাজে ভোট দেবেন? তো বলছে আমরা কাজে ভোট দেবো। 5ই আগস্টের পরে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তার নির্বাচনী এলাকায় কোনো চাঁদাবাজি কিংবা বাইতুল মালের নামে কোনো ধরনের টেন্ডারবাজি বা যে কোনো কিছু অপরাধমূলক কার্যক্রমের সাথে আপনার কর্মী কিংবা আপনার রাজনৈতিক যারা সহচর রয়েছে আত্মবিশ্বাসের সাথে আজকে ক্যামেরার সামনে কি বলতে পারবেন যে এগুলোর সাথে আপনারা একেবারেই জড়িত ছিলেন না? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এর জন্য যে আপনারা সাংবাদিকদের মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারবেন বা আপনাদের নিশ্চয়ই আপনাদের অনুসন্ধানী রিপোর্টে ওটা আসার কথা ছিল। আমি আশা করি যে এরকম কোনো রিপোর্ট বাউফল থেকে জামাত ইসলামীর কোনো নেতাকর্মী এই চাঁদাবাজির সাথে সম্পৃক্ত প্রশ্নই নাই, বরং আমরা প্রশাসনকে সহযোগিতা করেছি। এরকম কাজ যারা করেছে তাদেরকে আমরা তথ্য দিয়েছি, কোনো ক্ষেত্রে আমরা ধরিয়েও দিয়েছি এবং আমরা আমাদের রাজনৈতিক আলাপের মধ্যে এটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছি। কারণ আমরা লক্ষ্য করেছি যে একটা দল 5ই আগস্টের পরে মানে তারা বিভক্ত হয়ে মানে 3 গ্রুপে চাঁদা উঠায়। আগে মানুষ বাউফলে বলতো যে আগে 1 গ্রুপকে দিলে হতো, এখন 3 গ্রুপকে দিতে হচ্ছে এবং সেই গ্রুপটা আমরা এখন প্রকাশ্যে দেখতে পাচ্ছি যে একজনকে নমিনেশন দেওয়ার পরে বাকি গ্রুপ রাস্তায় আগুন জ্বালাচ্ছে, তারপরে তারা এখন বিক্ষোভ মিছিল করছে, এমনকি তাদের নমিনেশন প্রাপ্ত লোকের যে সমাবেশ, সেই সমাবেশের যে মঞ্চ সেখানে তারা আগুন জ্বালাচ্ছে। তো এই যারা তাদের নিজেদের দলের সহিষ্ণুতা রক্ষা করতে পারে না, তারা সাধারণ মানুষকে সহিষ্ণুতার মধ্যে নিয়ে একটা পরমা সহিষ্ণু বা একটা সৌজন্যের বাউফল কীভাবে তারা তৈরি করবে, এটা অসম্ভব। সেই জায়গায় আমি স্পষ্ট বলছি যে জামাত ইসলামী চাঁদাবাজির প্রশ্নই ওঠে না, কারণ আমাদের সমস্ত নেতাকর্মীরা একটা হালাল উপার্জনের সাথে তারা সম্পৃক্ত থাকে এবং সেটাকে আমরা এনকারেজ করি, ইন্সপায়ার করি যে হালাল উপার্জন হচ্ছে সমস্ত ইবাদতের মূল কেন্দ্রবিন্দু। এটা যদি না থাকে তাহলে আপনার সব কিছু নষ্ট হয়ে যাবে। আমাদের ট্রেনিং ম্যানুয়ালের মধ্যে এটা স্পষ্ট করা আছে যে একজন জামাতের একজন কর্মী বা ছাত্র শিবিরের একজন কর্মী কবিরা গুনার সাথে সম্পৃক্ত থাকতে পারবেন না। এই যে মনিটরিংটা, এই যে আপনার তাকে মোটিভেশনটা, এই মোটিভেশনটা তো তাকে প্রভাবিত করে সঙ্গত কারণেই। আর দ্বিতীয় হচ্ছে যে এরকম কোনো কাজ করলে তার সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে। শুধু বহিষ্কার না, এবং সংশোধন হওয়ার দীর্ঘ একটা প্রক্রিয়ার পরে তাকে আবার এখানে মানে শুধু আইওয়াস না, যে মানে কেউ যেটা করে যে আজকে বহিষ্কার করলাম আবার 1 সপ্তাহ পরে তাকে নিয়ে নিলাম, অথচ সে তার একই অবস্থার মধ্যে আছে। তো আমরা এটা করি না বিধায় আমাদের কোনো কর্মী চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নেই এবং বাউফলে 5ই আগস্টের পর আমাদের কোনো নেতাকর্মী চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হন নাই। শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে প্রশ্ন রাখতে চাই, আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের পরে শিবির হিসেবে কিছু মানুষের আত্মপ্রকাশ ঘটেছে যারা পূর্ববর্তীতে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এই জায়গাটা থেকে বলতে চাই, আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে অন্যায়ের সাথে আপনি বা আপনার দল কখনো আপোষ করেনি। তাহলে বাঁচার জন্য কোনো একটি দলে গুপ্তচর বৃত্তি করা কিংবা কোনো একটি দলে থাকা, সাথে আরেকটি প্রশ্ন করে রাখতে চাই, যদি আদত সে আপনাদের দলের না থেকে, ধরুন আমার কথাই যদি আমি বলি যে আমি যদি আপনার সাথে ব্যক্তিগত পরিচয় আছে, আমি এতদিন ছাত্রলীগ করেছি, এখন আমি আপনার প্রভাবে আমি বললাম যে না আমি আসলে শিবির করতাম, আমি এখন প্রকাশিত হলাম, মানে গুপ্তচর থেকে আমি এতদিন গুপ্তচর হিসাবে কাজ করেছি,
এই জায়গাটা কি একটু কন্ট্রাডিক্ট হলো না আপনাদের জামাতের নীতির সাথে? আপনাকে দুটা কথা পরিষ্কার করি। আমি তো ছাত্র শিবির করি 1988 বা 87 থেকে আর কি। ইউনিয়ন সেক্রেটারি থেকে আমি শিবির করি। আমাদের মেধাবী শিক্ষার্থী যারা, এদের একটা বড় অংশকে আমরা সাধারণত বলি যে আপনি মিছিল মিটিংয়ে অংশগ্রহণ আপনার খুব প্রয়োজন নেই, ঠিক আছে, আপনি পড়াশোনা করবেন, আপনি একাডেমিক্যালি নিজেকে প্রিপার করবেন। আমাদের সংগঠনের ম্যানপাওয়ারদের মধ্যে আমরা 3টা ভাগ করতাম। একটা ভাগ হচ্ছে যে তারা পলিটিক্যালি একদম মানে নেসেসারিলি যেটা আমাদের করতে হয়। ছাত্র শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড হচ্ছে 5%, 95% হচ্ছে একাডেমিক্যাল ওয়ার্ক। একাডেমিক্যালি যাদেরকে প্রিপেয়ার করা হবে তাদেরকে এই পলিটিক্যাল ওয়ার্কগুলোতে অপেক্ষাকৃত বা কোনো ক্ষেত্রে টোটালি তাদেরকে ইনভলভ না করা, অর্থাৎ তারা বলতে পারেন যে তারা স্লিপার একটা স্টেজে থাকেন আর কি, শুধু পড়াশোনা করা, ইন্টারনালি তাদেরকে নৈতিকভাবে মানে আমাদের সিস্টেমগুলো ডেভেলপ করা, কর্মী হওয়া, সাথী হওয়া, সদস্য হওয়া, দায়িত্বও পালন করেন। কোনো ক্ষেত্রে এমনও হয় যে সে হয়তো দায়িত্ব পালন করেন কিন্তু ওইভাবে খুব ফোকাসড হন না। নাম্বার 2 হচ্ছে যে আমাদের ছাত্র শিবিরের যে কথা ইতিপূর্বে কেউ বলেছেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃবৃন্দ এটা খুবই স্পষ্ট করেছেন এবং চ্যালেঞ্জ করেছেন। এই চ্যালেঞ্জ তারা এখন পর্যন্ত মোকাবেলা করতে পারেন নাই যে ছাত্র শিবিরের একেবারে মানে ফোকাসড কোনো লিডার বা পোস্ট হোল্ড করেছেন ছাত্রলীগের, এরকম কেউ ছাত্র শিবিরে এখন এসে বলেছেন। কিন্তু স্লোগান দিয়েছেন এরকম আমরা দেখেছি। দিয়েছেন, কোথায় দিয়েছেন? কারণ তখন তো ছাত্রলীগ, আমি একেবারে নাম নিয়েই বলতে পারি, আপনাদের এখন ছাত্র শিবির থেকে যিনি ভিপি হয়েছেন তার স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। যখন আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছে, বিশেষ করে আপনার জুলাই আগস্টের আন্দোলন যেগুলো হয়েছে, সেই আন্দোলনে বিভিন্ন সময় বিভিন্নভাবেই আমাদের ছাত্ররা অংশগ্রহণ করেছে। তো এই অংশগ্রহণের মধ্য থেকে আপনি পুরো একজনের হিস্ট্রিটাকে একটা স্ক্রিনশট দিয়ে বা সামান্য একটা ক্লিপ দিয়ে তাকে আপনি জাস্টিফাই করতে পারেন না। একটা মানুষের তো লং হিস্ট্রি থাকে, তো সেই লং হিস্ট্রিতে একটা সিম্পল ঘটনা বা একটা মানে কি বলে যে একটা আলাদা ঘটনাকে কেন্দ্র করে শুধুমাত্র তাকে জাস্টিফাই করাটা যথার্থ নয়। সেই জন্য আমরা মনে করি যে ছাত্র শিবির তার জায়গা থেকে একাডেমিক্যালি তারা তাদের নিজেদেরকে ব্যস্ত রাখে, আর একেবারে যতটুকু না হলে নয় সেইটুকু ছাত্র শিবির পলিটিক্যালি ইনভলভ হয়। আবার আন্দোলনের সময় তারা যখন দেশ এবং জাতির প্রয়োজন মনে করেছে তখন তারা ডেডিকেটেডলি শুধু ছাত্র শিবিরের নাম তারা ব্যবহার করাটা যথেষ্ট মনে করে নাই। তারা মনে করেছে এখন সকল পর্যায়ের ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে একত্রিত করে এখন আমাদের মানে ফ্যাসিস্ট বিদায় করাটা আমাদের দায়িত্ব। সেখানে ছাত্র শিবির চাইলে ছাত্র শিবির একটা মিছিল দিতে পারতো, ছাত্র শিবিরের নাম বলতে পারতো, তাতে কি হতো, হয়তো একটা বিভাজন তৈরি হতো। এই বিভাজনটা আমরা পছন্দ করি নাই বিধায় আমরা সবাইকে নিয়ে, সেখানে তো ছাত্রদলও মিছিল করে নাই বা ছাত্রদলও বলে না আমরা ছাত্রদল হিসাবে আসছি, সে সময় সবাই মিলে তো একটা ব্যানার তৈরি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সুতরাং ওখানে না ছাত্র শিবির, না ছাত্রদল, না আলাদা অন্য কোনো সংগঠন, কেউই তো তার সংগঠনের কথা বলে নাই। এখন ছাত্র শিবিরকে যখন শেখ হাসিনা টার্গেট করেছে, যখন ছাত্র শিবিরকে শেখ হাসিনা ক্রেডিট দিচ্ছে মানে সব কথার মধ্যে ঘুরে ফিরে আসছে যে এই পুরো আন্দোলনটা সফল করেছে ছাত্র শিবির। আমরাই ক্রেডিট নিতে চাই না, আমরা কথাও বলি নাই যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা অভ্যুত্থান শুধুমাত্র ছাত্র শিবির করেছে, বরং আমরা বলেছি এটা সাধারণ ছাত্র জনতার এবং শহীদদের রক্তের ফসল। কিন্তু শেখ হাসিনা এবং তার অনুসারীদের বক্তব্য শুনলে আপনি নিশ্চিত হবেন যে এই আন্দোলনে মূলত কারা নেতৃত্ব দিয়েছে। এবং পুলিশ যতবার সাক্ষাৎকার দিয়েছে সেই সময় প্রত্যেক সাক্ষাৎকারে বলেছে পুরো আন্দোলনটা তারা মানে তাদের যে গোয়েন্দা তথ্যে সেখানে দেখিয়েছে যে এটা ছাত্র শিবির তার বিভিন্ন মেকানিজম থেকে এই মুভমেন্টটাকে তারা সফল করেছে। সুতরাং ছাত্র শিবির দেশ এবং জাতির প্রয়োজনে এই কাজগুলো করেছে, এটার সাথে এখন কন্ট্রাডিক্ট করে ছাত্র শিবিরকে আর বিতর্কিত করার কোনো সুযোগ নেই। এই যে রাজনীতি, ছাত্র শিবির, জামাতের সাংগঠনিক কার্যক্রম, নির্বাচনী এলাকার কার্যক্রম, সবকিছু মিলিয়ে পরিবারকে কি সময় দেওয়া আদৌ হয়ে ওঠে? দেখেন, আমরা যে রাজনীতি করি বা আমরা যে সংগঠন করি, এই সংগঠনে আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাকে তো আমরা মেনে চলার চেষ্টা করি। এটা আমাদের সাংগঠনিক মানে ম্যানুয়ালের মধ্যে দেওয়া আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক, আর একটা হচ্ছে সমাজের কল্যাণে মানুষের জন্য কাজ করা।
তো বান্দার হক আপনি যখন যাবেন তখন তো আমার বাবা মার জন্য আমাকে সময় দিতে হবে। আমার সংগঠনই আমাকে ইন্সপায়ার করে কোরআনের নির্দেশ অনুযায়ী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি সংগঠন করি শুধু আমি জান্নাতে যাওয়ার জন্য না, আমি সংগঠন করি আমি এবং আমার স্ত্রী, আমার বাবা মা, আমার পরিবার পরিজন সহ জান্নাতে যাওয়ার জন্য। তো সেই কারণে তো আমার জান্নাতে যেতে হলে তো আমার যেমন কাজ করতে হবে, আমার বাবা মাকেও আমাকে সুযোগ থাকলে তাদেরকেও এই ব্যাপারে কথা বলতে হবে, আমার সহধর্মিণীকে কথা বলতে হবে, আমার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে হবে। কষ্ট হয়, কিন্তু আমাদের সময় দিতে হয়। আমরা সেই সময়টা দেওয়ার চেষ্টা করছি। আমি এই নির্বাচনের মধ্যেও মানে যত ব্যস্ততা আছে, আমি হয় আমার পরিবারকে সাথে করে নিয়ে যাই, এমন দিন নেই মানে যেদিন আমি আমার মায়ের হাত আমার মাথায় রেখে তারপরে আমি কাজে বের হই না। সুতরাং এটা আমাদের সাংগঠনিক এবং ইসলামী আদর্শের একটা মৌলিক কর্মসূচির অংশ। একেবারে সংক্ষেপে বলবেন আপনাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ। আমি জানি না আমার আজকের টক শোতে আমাকেও আক্রমণ করা হবে কিনা। বট বাহিনী আপনারা তৈরি করেন, লালন পালন করেন এবং বট বাহিনী দিয়ে আক্রমণ করেন আপনাদের বিপক্ষে কিছু গেলে। আপনার কাছ থেকে জানতে চাই বট বাহিনী নিয়ে একেবারেই 30 সেকেন্ডে। আমাদের আমিরে জামাত এই ব্যাপারে একেবারে 3 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। আমি এর আগে বলেছিলাম, উনি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন, আপনারা ওনার স্ট্যাটাসে গেলে দেখতে পাবেন যে আমাদের ব্যাপারে যারা কথা বলেন, আমাদের বিরুদ্ধে যারা কথা বলেন, তাদের জন্য আমাদের 3 দফা কর্মসূচি। প্রথম কথা হচ্ছে এটাকে ধৈর্যের সাথে আমাদেরকে হজম করতে হবে, সহ্য করতে হবে। সেকেন্ড হচ্ছে এটার বিপরীতে কোনো নেতিবাচক কথা না বলা। তৃতীয় হচ্ছে তাদের জন্য দোয়া করা। আমরা এই 3টা কর্মসূচি খুব স্ট্রংলি মেনটেন করি। বিপরীতে দেখেন, আমি শফিকুল ইসলাম মাসুদ এই অফিসেই বিএনপির সাথে আমার যখন বৈঠক হতো, আমি নাম ধরে বললাম না এখন, বা নাম ধরেই বলি, আব্দুল সালাম ভাই তখন সদস্য সচিব ছিলেন ঢাকা মহানগরীর বিএনপির। এই 3 তলায় বসে উনি মানে এত পছন্দ করতেন আমাকে, এবং এটা আপনারা জানেন বেগম খালেদা জিয়া সহ আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, আবার দেশ জাতির উদ্দেশ্যে আল্লাহ তাকে ফিরে এসে ময়দানে কাজ করার তৌফিক দিন। মানে উনিও এত পছন্দ করতেন। এবং সর্বদলীয় ছাত্রকে যখন আমি বক্তব্য দিতাম তখন অন্যদেরকে স্লিপ দেওয়া হতো, আমাকে স্লিপ দিতে দিত না, যে মাসুদ বক্তব্য শেষ করলে লোক ধরে রাখা যাবে না। সেই বিএনপি, সেই ছাত্রদল এমন হতো যে তাদের কেন্দ্রীয় সভাপতি বের হয়ে যাচ্ছে, লোকেরা অত কেয়ার করতেছে না আর কি, হয়তো 2-4 জন তাকে আগাই দিচ্ছে। আর আমি যখন স্টেজ থেকে বের হতাম তখন মানে বলতো যে ভাই আমি ছাত্রদল করি কিন্তু আপনারা পছন্দ করি, ভাই আমি বিএনপি করি কিন্তু আপনাকে আমি পছন্দ করি। এবং এটা কিন্তু এখনও আছে। সেই অবস্থায় আমি দেখি যে 5ই আগস্টের পর মানে যারা আমার বক্তব্যকে ওন করত, শেয়ার করত, টার্গেট করে, এবং আমি শুনেছি এবং আমি নিশ্চিত হয়েছি যে একটা হাউস করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, একটা হাউসই শুধু করা হয়েছে যে এই শফিকুল ইসলাম মাসুদদের মতো যারা দেশ জাতির প্রয়োজনে কিছু কথা বলে, এদেরকে যে কোনোভাবে মানে আমার বহু নাম দেওয়া হয়েছে আমার। তা আমি বলেছি যে এগুলো আমার কোনো ক্ষতি নেই, কারণ আমি ছাত্র জীবনে শিখেছি যে আমাদের বিরুদ্ধে যারা কাজ করবে তারা বিরোধিতা করতে করতে তাদের সময় শেষ হয়ে যাবে, ভালো কিছু করতে পারবে না। আর আমি সাধারণত আমার বক্তব্যের কোনো কমেন্টস আমি পড়ি না মানে এটা দেখার সময় হয় না। তো স্ক্রিনশট যে কেউ যখন পাঠায় আমি তখন বলি যে ওনাকে আমার সালাম বলবেন, ওনাকে আমার জন্য দোয়া করতে বলবেন, এবং আমি ওনার জন্য দোয়া করি। দিস ইজ আওয়ার পলিসি। এবং আমি একেবারে নিশ্চিত করে আপনাকে বলি, আমাদের স্ট্রংলি প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের নেতৃবৃন্দ এটা স্মরণ করিয়ে দেন যে আমাদের এই প্রিয় দেশ, এই দেশের সবাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা একটা সুন্দর জাতি বিনির্মাণ করতে চাই, একটা রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। সুতরাং আমাদের কোনো ভাষার মধ্যে, আমাদের কোনো কথার মধ্যে কেউ যেন কষ্ট না পান, কারণ কথার কষ্টটাও কিন্তু একটা গুনাহের কারণ, এবং এই কথার জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে। এই অনুভূতিটা কিন্তু আমরা আমাদের জনশক্তির মধ্যে লালন করি। এখন যেটা হচ্ছে, ধরেন আমাদের নাম করে দেখেন মানে নাম দেওয়া হয়েছে মগবাজার, হ্যাঁ, একটা আইডির নাম দেওয়া হয়েছে কাঠের কেল্লা, হ্যাঁ। তো এইগুলো এমনভাবে দেওয়া হয়েছে যে আপনি বুঝতেছেন যে এটা হলো জামাতের। আসলে এটা আমাদের মতো করে তৈরি করে আমাদের সিম্বল ব্যবহার করা হচ্ছে, আমারও ছবি ব্যবহার করা হচ্ছে। আমি খুব ইসের সাথে আপনাকে বলি, একটা প্রোগ্রামে শিল্পকলা একাডেমি অথবা এখানে কাছাকাছি উপদেষ্টা জনাব আসিফ নজরুল মানে স্টেজে আমরা উঠছি একটা বক্তব্যের জন্য, তো একটা ফটো সেশন হবে। উনি আমাকে দেখে বললো যে মাসুদ ভাই আপনার আইডি থেকে আমার ব্যাপারে এত খারাপ কথা বলা হয়, এটা আপনি কি একটু খেয়াল করেন? আমি বললাম যে আপনি এটা কী বলতেছেন? কয় যে না, আপনার আইডি আমাকে বেশ কয়েকজন দিয়েছে। আমি বললাম যে এটা আমার ছবি ব্যবহার করা হয়, আমার নাম ওখানে দেওয়া আছে, শফিকুল ইসলাম অমুক সমর্থক, এরকম কমপক্ষে 100-র উপর আইডি আছে।
এরা সব এই লোকগুলো খুলেছে, আমার নাম করে খুলেছে, খুলে এই সমানে এই বাহিনীগুলো তারা কাজ করছে। এটা এই জন্য বলছি যে এটার সাথে জামাত ইসলামী ছাত্র শিবিরের কারো হয়তো কোনো একদম 2-4 জন যদি ব্যতিক্রম থাকে, সেটাও আমরা স্ট্রংলি আমি এটা বলবো না যে আমাদের কেউ করছে না, 2-4 জন যারাও করছেন আমরা স্ট্রংলি মেনটেন করছি। কিন্তু অন্য পক্ষের এটাকে শুধু ইন্সপায়ার করা না, এনকারেজ করা না, সেখানে একটা বাজেট বরাদ্দ করা হয়েছে। ফেসবুকের চেয়েও মানুষ প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে তারা মানুষকে পর্যালোচনা করতে শিখেছে, সুতরাং তাদের চোখ বন্ধ করা যাবে না। এটা যে কেউ করে থাকুক, আমি মনে করি এটা দেশের জন্য, কোনো একটা রাজনৈতিক সংগঠনের জন্য এটা কল্যাণকর কিছু নয়। ধন্যবাদ আপনাকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, শুনছিলাম এতক্ষণ আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মুখে তার নানান কথা, তার নির্বাচনী এলাকায় কেন তাকে মানুষ ভোট দিবেন এবং জামাতের বর্তমান সাংগঠনিক নানান কার্যক্রম নিয়ে বিভিন্ন কথা। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতিটি পর্বে আমি একটি না একটি কথা কোট করি। আজকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের যে বক্তব্যটি আমি কোট করতে চাই তা হলো, তিনি বলেছেন যে তাদের বিপক্ষে কিংবা জামাতের বিপক্ষে যারা কথা বলে তাদের জন্য তারা 3টি সাংগঠনিক নির্দেশনা তাদের আমিরের মাধ্যমে দিয়ে দিয়েছে এবং শেষ যেই নির্দেশনাটি, যিনি তাদের বিপক্ষে কথা বলবে তার জন্য দোয়া করতে হবে। এই কথাটি কোট করে আজকের পর্ব এখানেই শেষ করছি। নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথি, নতুন কোনো স্থানে, নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত মোহনা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।